হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আমাদের বিপত্তারিণী ব্রতটা মা আমি দুজনেই করি। তো যথারীতি সকাল সকাল একদম রেডি হয়ে স্নান টান করে মেয়েকে নিয়ে পুজো দিতে চলে গিয়েছিলাম। তারপর পুজো দিয়ে বাড়ি চলে এলাম। এবার যাওয়া আসার পথে ভিডিও করিনি, কারণ ওকে কোলে কোলে নিয়ে যেতে হয়েছিল, ভিডিও করা সম্ভব হয়নি। তো বাড়ি এসে ওকে দেখো অবস্থা। আমি প্রসাদ খাবো, তো তার আগে ওকে দেখি ওর মাথায় টিকা পরিয়ে দিয়েছিল, সিঁদুরের টিপ দিয়েছিল ওই জেঠু যে পুজো করছিল, সেই সিঁদুর পুরো মাখামাখি করেছে। তারপর আমি তোমাদেরকে একটু ওর ভিডিওটা দেখানোর পর আমি তোমাদের দেখালাম যে আমি তাগা পরিয়েছি, ওই জেঠুই পরিয়ে দিয়েছিলেন। তারপর পুষ্পাঞ্জলি দিতে হয় আর কি, তাগা পরে সেই জন্য পরিয়ে নিয়েছিলাম মন্দিরে। তারপর মা বাড়িতে এসে আমাকে বললো তুই পরিয়ে দে, আমি মাকে পরিয়ে দিলাম। তারপর বাবা স্নান করে বাবা পড়েছিল। এই যে আমি ওকে আরেকবার দেখালাম, ওকেও পরিয়েছি এই যে। তারপর ও যদি ওর টাকাটা না আমি পরে বাজুতে করে দিয়েছি, আমরা যেখানে পেয়েছি সেখানে। তো মা সকালবেলা বাড়িতেও পুজো করেছে। এই যে রথটা দেখতো, রথ তো 7 দিন পুজো করতে হয়, রথটাও আছে এবং আমাদের মা চণ্ডী আছে, দেখো মা চণ্ডীকেও পুজো করা হয়েছে। তারপরে ওই কালী ঠাকুর, জগন্নাথকে, সবাইকে আর কি পুজো টুজো করে দিয়েছে। লক্ষ্মী গণেশ আছে, রাধাকৃষ্ণ, গোপাল সবাই আছে, সবাইকে পুজো টুজো করে দিয়েছে। আর এখন তো খুবই মজা হচ্ছে কি জগন্নাথ আছে আমাদের বাড়িতে, মনে হচ্ছে পুরো মনে হচ্ছে না আসল জগন্নাথই আমাদের বাড়িতে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যা বলতে গেলে জগন্নাথকে একটু বেশি ভালোবাসি, তো একটু ওই জন্য। তো যাই হোক, এই যেখানে ম্যাম খেলাধুলো করছে, তো মাকে বললাম মা একটু ফল টল কেটে দাও। তো মা এখানে ফলটা কেটে দিচ্ছে। আমি যদিও আপেল খাই না, বাদ বাকি ওই কলা টলা, একটু পেয়ারা, তারপরে শাকালু, এইসব টুকিটাকি একটু খেয়েছিলাম। মা খেয়েছিল শশা, আপেলটা খেয়েছিল। কামরাঙা খেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর কামরাঙাটা খুব টক ছিল। আর মাম্মামও আমি ফল কাটছি দেখে আমাকে বলছে দে দে। আমি বললাম হ্যাঁ এনে ধর, তোকে একটা পেয়ারা দিই। ও মা দেখি একটু পেয়ারা দিয়েছি, বসে বসে ও টুকটুক করে খাচ্ছে। আর আমি বলছি তুই খেতে পারবি পেয়ারাটা? তো এইসব ও আমার সাথে একটু ফল টল খেলো। তারপরে আর কি আরও বাদ বাকি রান্না বান্নারও ব্যাপার ছিল। আর সত্যি কথা বলতে বিপত্তারিণী ব্রত অনেক দিনই হচ্ছে আমাদের বাড়িতে। আমি খুব রিসেন্টলি করছি, এই ধরো 8-9 বছর, খুব একটা বেশি দিন আমি করছি না। আমি ছোটো থেকে করতাম না। তো মা বললো কর তুই। তারপরে মা ওদিকে আলু ভাজাটা করে নিয়েছিল, তারপরে সাদা আলু চচ্চড়ি হয়েছিল, সুজি হয়েছিল। তারপর বাবা এখানে ময়দাটা একটু ঠেসে দিচ্ছিলো। মা আগে থেকে মেখে রেখেছিলো। বাবাকে বললো আর একটু তুমি একটু মেখে দাও। তারপর আমি ময়দাটাকে নিয়ে লেচি কেটে মাকে ঝপঝপ করে লুচিগুলোকে বেলে দিলাম। আর মা বললো যে তুই লুচিগুলো বেলে দে, তারপরে আমি লুচিগুলো ভাজবো। আমি তাহলে একেবারে আমি বেলে দিই তারপর। তো মা বললো ঠিক আছে, আমি ততক্ষণে একটু দিদাকে খাইয়ে দিই। তোমরা জানো দিদা আমার অসুস্থ, দিদাকে তো সবই করতে হয় মাকে, তাই জন্য। যাই হোক, বিপত্তারিণী ব্রত করার একটাই কারণ, যাতে আমাদের মাথার ওপর থেকে সব বিপদ আপদ কেটে যায় এবং সারা বছরটা যেন আমরা বিপদমুক্ত থাকি এবং আমাদের সব অশুভ শক্তি কেটে গিয়ে যেন শুভ শক্তি আসে এবং আমার মা বাবা এবং আমার মেয়ে তারা যেন ভালো থাকে। এবং আমার দিদা যেহেতু অসুস্থ, জানি ওনাকে ঠাকুরের কাছে প্রার্থনা করলে উনি আর কোনোদিনই সুস্থ হবেন না, বাট তাও স্টিল মনে হয় যে ঠাকুর কাছে বলি যে আমার দিদাকেও ভালো রেখো। তাই আমি ন্যাচারালি বলি। আমাকে আমার মা বলে আর তো দিদা কোনো দিন ভালো হবে না, কেন তবু মনের একটা যে হ্যাঁ ঠিক আছে, বেঁচে তো আছে, দিদা বলে ডাকতে তো পাচ্ছি। দেখো মানুষ চলে গেলে সে তো চলে যাচ্ছে, তার আর কোনো অস্তিত্ব থাকে না, ঠিক আছে? যতদিন মানুষ আছে ততদিনই তার অস্তিত্ব থাকবে। আর সত্যি কথা বলতে আমাদের জীবন থেকে অনেক কিছুই চলে গেছে। আমার দিদার অসুস্থতার কারণও আমি পছন্দ করে যাকে বিয়ে করেছিলাম সেই মানুষটার কাছ থেকেই আমি অনেক বড় আঘাত পেয়েছি। আমাদের বিয়ে হয়, বিয়েটা বেশি দিন টেকে না, ডিভোর্স, প্লাস আমার একটা বাচ্চা, সব মিলিয়ে আমাদের লাইফের অনেক কিছু
ঝড় ঝাপটা পেরিয়ে আমরা আজকে একটা ভালো মুমেন্টে এসেছি। সব কিছু কাটিয়ে উঠতে এখনও পারিনি, কিন্তু চেষ্টা করছি ভালো থাকার। তারই মাঝখানে আর কি আরও অনেক কিছু ইনসিডেন্ট আমাদের সাথে ঘটছে, সব তো বলা সম্ভব নয়, তাও স্টিল। তো যাই হোক, এখানে আমার মাম্মামকে লুচি দিলাম, একটা ও খেলো, তারপর বাবাকেও খেতে দিয়ে দিলাম, তারপর আমি খেতে বসে গেলাম। আমাদের এখানে 13টা করে লুচি আর 13টা আলু ভাজা, এটা মাস্ট খেতেই হয়। তার সাথে আমরা একটু আলু চচ্চড়ি আর সুজি খেয়েছিলাম। ঠিক আছে, তো মা লাস্ট পর্যন্ত মানে খুবই খেতে কষ্ট হচ্ছিল, আমারও খুব খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু তাও আমরা ঠাকুরের ব্রতটা যেহেতু মানে মন থেকে মানি, সেই জন্য জিনিসটাকে খুব মন থেকে মানে কষ্ট হলেও আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো এতগুলো ময়দা খেতে খুব কষ্ট, কিন্তু হ্যাঁ কী বলো তো, সকালে একবারই খাওয়া, বিকালে আর কিচ্ছু খাওয়া চলে না। তো বিকালবেলা আমরা কিচ্ছু খাইনি, আমি রাত্রিবেলা জাস্ট হাফ গ্লাস একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়েছিলাম। তাও মা তো খুব শরীর অসুস্থ করছিল, মাকে তারপর গ্যাসের ওষুধ দিল বাপি। মাকে বলেছি পরের বার থেকে একদম ছোট্ট এইটুকুটুকু লেচি করব, লেচি করে সেটাকে খাওয়া হবে। কারণ কি, তোমার বয়স হচ্ছে, আর আমিও সত্যি কথা বলতে ময়দাটা আমি এখন নিতে পারি না। আমার মেয়ে বেস্ট ফিট করে, তো আরোই আমার এসব খাওয়াটা উচিত না, কিন্তু তাও স্টিল আমরা একটা দিন পালন করি সারা বছরের মধ্যেই একটা দিন। তো ভালোভাবেই কেটেছে সারা দিন, আর এইভাবেই আমি প্রতি বছর এইটাকে কন্টিনিউ করতে চাই, ব্রতটা করতে চাই। ঠিক আছে, তো যাই হোক, তো লাস্ট পর্যন্ত একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভালো থাকাটা না তোমার ওপর ডিপেন্ড করছে। তুমি সব কষ্টের মধ্যেও যদি তোমার মুখে হাসি থাকে না, সব শত্রু কিন্তু হার মানতে বাধ্য হবে এবং তারা পরাজিত হতে বাধ্য। কারণ তুমি তাদেরকে পরাজিত করছো তোমার মুখের হাসি দিয়ে। তারা যখন দেখবে যে শত কষ্টের মাঝেও তুমি ভালো আছো না, তারা কিন্তু বুঝবেই তাদের হারটা। তাই জন্য সবাই ভালো থেকো। আমি যেমনভাবে নিজেকে সামলাতে পেরেছি, তোমাদেরও বলছি তোমরা না শত কষ্টের মাঝেও হাসি মুখটা রেখো, তাহলেই তোমরা জিতে যাবে।